হ্যালো ডিয়ার্স, আই এম ডক্টর রাজ জানা। আজকে খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আলোচনা করব। একটা বার্নিং ইস্যু, সারা ভারতবর্ষ জুড়ে একটা বিরাট বড় ইস্যু, সেই ইস্যু নিয়েই আলোচনা। ইয়েস, আরাবলি। আরাবলি মাউন্টেন নিয়ে আজকে ডিটেলস আলোচনা, যেটা তোমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শুনছো, কিন্তু তার কমপ্লিট একটা ধারণা তোমাদের আজকে এই ক্লাসে পাবে। আজকে এই যে আরাবলি একটা বার্নিং ইস্যু, সারা ভারতবর্ষের একটা হই হই ব্যাপার হচ্ছে। তাহলে আরাবলি নিয়ে আমরা আজকে যেটা আলোচনা করব, সেটা কোনো ধরনের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে আমরা এত ডিটেলস পাচ্ছি না। এই আরাবলি নিয়ে কেন এত ভালোভাবে আমরা এই ক্লাসটা করব? কারণ আরাবলি মাউন্টেন নিয়ে যেমন আমাদের ধারণা তৈরি হবে, তেমন আরাবলি সম্পর্কে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে, আপকামিং কম্পিটিটিভ এক্সামে যে ধরনের কোশ্চেন্সগুলো আসতে পারে, সেই নিয়েও আমাদের আজকের আলোচনা। তাতে আমরা এমসিকিউ যেমন হেল্প পাবো, তেমন এই সম্পর্কে ডেসক্রিপটিভও যদি আসে, সেটা নিয়েও আমরা একটা ভালো ধারণা নিতে পারবো, আমরা সেটা নিয়েও একটা ভালো নলেজ গ্যাদার করতে পারবো। এই যে আরাবলি আজকে বার্নিং ইস্যু, সেই আরাবলির কি বার্নিং ইস্যু আমরা এই ক্লাসটা করলে আমরা বুঝতে পারবো আরাবলি মাউন্টেন এটা কিভাবে তৈরি হয়েছে, আরাবলি মাউন্টেন এটা কোন সময় তৈরি হয়েছে, এই আরাবলি মাউন্টেন কেন এত ইম্পর্টেন্স, কি মিনারেলস আছে এখানে, কি মূল্যবান পাথর আছে এখানে, আরাবলি মাউন্টেন, এই মাউন্টেনে কোন ধরনের বনভূমি রয়েছে। হ্যাঁ, আরাবলি বিরাট বড় একটা বনভূমি, সেই বনভূমি কিভাবে তৈরি হয়েছে এবং দিন 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 কিভাবে সেই বনভূমি ধ্বংস হচ্ছে। এই ক্লাসটা করলে আমরা বুঝবো আরাবলি যদি না থাকে তাহলে আমাদের ভারতবর্ষে কতটা ক্ষতি হবে, ভারতবর্ষের জলবায়ুর ওপর কি ইম্প্যাক্ট পড়বে, হিমালয় মাউন্টেনের ওপর কি ইম্প্যাক্ট পড়বে, ফিজিওগ্রাফির ওপরে কি ইম্প্যাক্ট পড়বে, সেই নিয়েও আমরা পাবো। আরাবলি কত ধরনের থ্রেট পাচ্ছে, আরাবলির কি ধরনের ইকোলজিক্যাল ইম্পর্টেন্স রয়েছে, এবং এই আরাবলি আসলে সত্যিই কি মাউন্টেন না সত্যিই এটি হিলস, সেই আরাবলি নিয়ে আজকে আমরা ডিটেলস আলোচনা করব। এবং তার ওপরেই আমাদের অনারেবল সুপ্রিম জাজমেন্ট, অর্থাৎ আমাদের সুপ্রিম কোর্ট তার যে জাজমেন্ট দিয়েছে, সেই জাজমেন্ট নিয়েও আমরা আলোচনা করব, তার পজিটিভস, তার নেগেটিভস, এবং ফিউচারে কি ধরনের জাজমেন্ট আসতে চলেছে, সেটাও একটা আমরা এখান থেকে ধারণা তৈরি করতে পারবো। তো চলো দেখি আরাবলি মাউন্টেন নিয়ে আমরা কিছু বিশেষ তথ্য জেনে নিই। আচ্ছা, এখানে আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছি এই আরাবলি মাউন্টেন সম্পর্কে একটা জাস্ট স্ট্রাকচার, আরাবলি মাউন্টেন সম্পর্কে হয়ে ওঠা বিভিন্ন ইস্যুসগুলো, আরাবলি মাউন্টেন সম্পর্কে সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট, এবং এখানে পিকচার্সে আমরা দেখতে পাচ্ছি আরাবলি মাউন্টেন। কিন্তু আমরা প্রথমেই জেনে নেব আরাবলি সত্যিই কি মাউন্টেন না আরাবলি হিলস, এই নিয়ে ভীষণ বিতর্ক আছে। চলো আমরা একটু দেখে নিই পরের পেজে। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি আরাবলি মাউন্টেন না হিলস। হ্যাঁ, আরাবলি মাউন্টেন না হিলস, তার পরিষ্কার একটা তথ্য দেখো, বুঝবো আমরা খুব সহজেই। আমরা মাউন্টেন কাকে বলবো তার একটা কনসেপ্ট নিই। মাউন্টেন আমরা কাকে বলবো? হ্যাঁ, মাউন্টেন হতে গেলেই যে ল্যান্ডফর্মকে আমরা মাউন্টেন বলবো, তার হাইট সি লেভেল থেকে 900 মিটার বা 900 মিটারের বেশি উচ্চতা হতে হবে। সি লেভেল থেকে 900 মিটার বা 900 মিটারের বেশি উচ্চতা হতে হবে। বিরাট বড় একটা এরিয়া নিয়ে থাকতে হবে, বিরাট বড় একটা এরিয়া, দেখতে এরকম আপস অ্যান্ড ডাউন, আপস অ্যান্ড ডাউন, আপস অ্যান্ড ডাউন, ফিজিওগ্রাফিটা হতে হবে আপস অ্যান্ড ডাউন, রক্স দ্বারা তৈরি হবে, এবং তার এগুলোকে বলা হয় পিক, শৃঙ্গ। একটি থাকতে পারে, একের বেশিও থাকতে পারে। তাহলে মাউন্টেন হতে গেলে আমরা কি বুঝলাম? অ্যাভারেজ হাইট অ্যাবাভ 900 মিটার হতে হবে। ভেরি গুড। তার সাথে সাথে লার্জ এরিয়া জুড়ে অবস্থান হতে হবে,
শিলা দ্বারা তৈরি হতে হবে এবং তার পিকস থাকতে হবে। এটাকে বলা হয় পিক, শৃঙ্গ। এটা মাউন্টেনের স্লোপ আর এটা মাউন্টেনের ফুটহিল। ফুট মানে পাদদেশ। এইবার 900 মিটারের নিচে যদি হাইটস হয়ে যায়, অ্যাভারেজ হাইট, তখন আমরা তাকে বলবো হিলস। তবে এরিয়ার্স, মাউন্টেন, হিলস, এই ফিজিওগ্রাফির ডেফিনেশন বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন ধরনের। যাই হোক, আমরা সাধারণভাবে আরাবলি মাউন্টেন না হিলস এই কনসেপ্টে আসতে গিয়ে আমরা এটা বুঝবো যে আরাবলি মাউন্টেনের 10% 900 মিটার বা 900 মিটারের বেশি উচ্চতায় রয়েছে বর্তমানে। তাই আমরা আরাবলিকে মাউন্টেন ধরব। আবার আরাবলির 90% এরিয়া 900 মিটারের নিচে, তাই আমরা আরাবলিকে হিলসও বলতে পারবো। তাই আরাবলি হিলস, আবার আরাবলি মাউন্টেন। কিন্তু যেহেতু আরাবলি একটা সময় মাউন্টেন ছিল, তাই সেই কনসেপ্ট অনুসারে এখনো আমরা আরাবলিকে জিওগ্রাফিক্যালি মাউন্টেন বা পর্বত বলবো। তাহলে এখান থেকে আমাদের ক্লিয়ার, আরাবলিকে আমরা মাউন্টেন বলতে পারি। নেক্সট আমরা একটু আরাবলি সম্পর্কে ধীরে 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 একটু ডিটেলস ইনফরমেশনে আসবো। হ্যাঁ, কেন আরাবলিকে নিয়ে এত বিতর্ক? প্রথমত একটু আরাবলি সম্পর্কে আমরা যদি জেনে নিই, তাহলে আমাদের বিভিন্ন পরীক্ষায় সুবিধা হবে। শুধু আমাদের আরাবলি নিয়ে ডিবেট বা কনফ্লিক্ট বা ডাউট না, আমরা ইনফরমেশনসগুলো এর সঙ্গে জানব। ভেরি ইন্টারেস্টিং। দেখো, আরাবলি মাউন্টেন নিয়ে আমরা যদি জানি, প্রথমেই যে ইনফরমেশনটা পাবো, আরাবলি মাউন্টেন ভারতবর্ষের কোন দিকে রয়েছে না। আরাবলি মাউন্টেন আমরা যদি দেখি, তাহলে আরাবলি মাউন্টেন ভারতবর্ষের নর্থ ওয়েস্ট, অর্থাৎ এই আরাবলি মাউন্টেনটা এই জায়গায় রয়েছে, ভারতের নর্থ ওয়েস্টে রয়েছে। তাহলে আরাবলি মাউন্টেন রেঞ্জ নর্থ ওয়েস্টে ভারতের রয়েছে। এটাও যেমন একটা পরীক্ষায় কোশ্চেন এসেছে এবং আসতেও পারে। নেক্সট আমরা দেখব আরাবলি কোন ধরনের মাউন্টেন। মাউন্টেন 4 টাইপসের হয়। সেই 4 টাইপসের মাউন্টেনের মধ্যে আরাবলি হলো ভাঁজ পর্বত, ভঙ্গিল পর্বত, ফোল্ড মাউন্টেন। হ্যাঁ, হিমালয় ভারতবর্ষের একটা দীর্ঘতম ফোল্ড মাউন্টেন, বিখ্যাত ফোল্ড মাউন্টেন ভাঁজ পর্বত হিমালয়, সেই রকমই আরাবলি ফোল্ড মাউন্টেন। কিন্তু এই হিমালয়ের বয়স 7 কোটি বছর, তাই সে হয়ে গেল ইয়াংগেস্ট ফোল্ড মাউন্টেন। কিন্তু আরাবলির বয়স প্রায় 250 কোটি বছর, তাই আরাবলি মাউন্টেন হলো ওল্ডেস্ট ফোল্ড মাউন্টেন, আমাদের ভারতবর্ষের প্রাচীনতম একটা ভাঁজ পর্বত। কিন্তু আরাবলির এই বয়স বেশি হয়ে যাওয়ার জন্য তার মধ্যে খুব দ্রুততার সঙ্গে ইরোশন স্টার্ট হয়েছে, মানে ক্ষয়ে যাচ্ছে। তাই আরাবলি হলো বর্তমান রেসিডুয়াল মাউন্টেন, অর্থাৎ অবশিষ্ট বা ক্ষয়ীভূত পর্বত শ্রেণী, আরাবলি মাউন্টেন। তাহলে আরাবলি 2 টাইপসের মাউন্টেন আমরা বলতে পারি। এক হলো ওল্ডেস্ট ফোল্ড মাউন্টেন, আর একটা হলো অবশিষ্ট বা রেসিডুয়াল মাউন্টেন। এই যে আরাবলি মাউন্টেন, এই আরাবলি মাউন্টেন স্টার্ট হয়েছে কোথায়? আমরা শুধুই জানি আরাবলি মাউন্টেন মানেই রাজস্থান, না। আরাবলি মাউন্টেন শুরু হয়েছে, হ্যাঁ, আরাবলি মাউন্টেন আমরা যদি এখানে দেখি, আরাবলি মাউন্টেন শুরু হয়েছে একদম দিল্লি হয়ে, রাজস্থান আমরা শুধু দেখব না, হরিয়ানা হয়ে, রাজস্থান হয়ে একদম গুজরাটের নর্থ পর্যন্ত। হ্যাঁ ডিয়ার্স, আরাবলি মাউন্টেন শুরু হয়েছে দিল্লি থেকে, শেষ হয়েছে একদম গুজরাট পর্যন্ত। সো আরাবলি মাউন্টেনকে তাই আমরা এখানে পাবো। এই জায়গাটা ফলো করলেই আমরা বুঝতে পারবো দিল্লি থেকে শুরু হয়েছে, দিল্লি হয়ে দক্ষিণ হরিয়ানা হয়ে, রাজস্থান হয়ে গুজরাট পর্যন্ত এসেছে। আমরা এই কোশ্চেনটা সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টের এক্সামসে বহুবার পেয়েছি, বিশেষ করে WBCS 2024 মেন্সে আমরা কিন্তু পেয়েছি। 2023 মেন্স যে 24-এ হয়েছে, সেখানেও আরাবলি কোথা থেকে শুরু হয়েছে এবং কোথায় এসে শেষ হয়েছে, দিল্লি থেকে একদম গুজরাট পর্যন্ত। এই যে আরাবলি মাউন্টেন, এর অ্যাপ্রক্সিমেট লেন্থ কত? অ্যাপ্রক্সিমেট লেন্থ হলো প্রায় 670 থেকে 800 কিলোমিটার। বিভিন্ন পরীক্ষায় আমাদের এসে থাকে 700 প্রায় কিলোমিটার থেকে 800 কিলোমিটার পর্যন্ত আরাবলির
লেন্থ। কিন্তু আরাবলী প্রস্থে কত? হ্যাঁ, প্রস্থেও যথেষ্ট চওড়া। প্রস্থে হলো 10 কিলোমিটার থেকে প্রায় 97 কিলোমিটার পর্যন্ত। হ্যাঁ, এটাকে আমরা 10 কিলোমিটার থেকে 100 কিলোমিটার পর্যন্ত বলতে পারি আরাবলীর উইড, প্রস্থ। এইবার বিষয় হলো যে আরাবলীর অ্যাভারেজ হাইট বর্তমানে কত আছে। হ্যাঁ, আরাবলীর যদি আমরা অ্যাভারেজ হাইট দেখি তাহলে অ্যাভারেজ হাইট প্রায় 600 থেকে 900 মিটার। আমি বলেইছিলাম যে 900 মিটার এবং 900 মিটারের বেশি উচ্চতা বিশিষ্ট স্থানকে আমরা হাইট অনুসারে ভারতীয় ভূগোলের দিক থেকে আমরা সেটাকে মাউন্টেন হিসাবে ধরে রাখি। তাই সেই হিসাবে আরাবলীর এই 900 মিটার, 900 মিটারের উচ্চতা বেশি একটু, এই রকম পার্সেন্টেজ যদি ধরি 10%, বাকি 90% আরাবলীর ক্ষয়ে গিয়ে 900 মিটারের নিচে চলে যাওয়ার জন্য হিলস হিসাবেও আমরা অ্যাকসেপ্ট করেছি। এইবার বিষয় হলো এই আরাবলীর হাইয়েস্ট পিক। এই আরাবলীর হাইয়েস্ট পিক আমরা প্রত্যেকেই এটার নাম শুনেছি গুরু শিখর। এই গুরু শিখর এটা রাজস্থানে রয়েছে, রাজস্থান এবং প্রায় গুজরাটের বর্ডারে 1722 মিটার হাইট নিয়ে রয়েছে রাজস্থানে গুরু শিখর। এইবার বিষয় হলো এই যে আরাবলী, এই আরাবলী তৈরি হয়েছে কোন সময়? জিওলজিক টাইম স্কেল অনুসারে হিমালয় মাউন্টেন তৈরি হয়েছে প্রায় 6 থেকে 7 কোটি বছর আগে। সেই টাইম পিরিয়ডটাকে আমরা বলেছিলাম টারসিয়ারি। হিমালয় তৈরি হয়েছিল টারসিয়ারি পিরিয়ডে, কিন্তু আরাবলী অনেক আগে। জিওলজিক টাইম স্কেল অনুসারে আরাবলী মাউন্টেন তৈরি হয়েছে প্যালিও প্রোটেরোজয়িক এরাতে। প্যালিও প্রোটেরোজয়িক এরা খুব ইম্পর্টেন্ট। পরীক্ষায় আমাদের কিন্তু বহুবার এসেছে আরাবলী মাউন্টেনটা ঠিক কোন সময় তৈরি হয়েছে। প্যালিও প্রোটেরোজয়িক এরা প্রায় 250 কোটি বছর আগে। এইবার যেহেতু আরাবলী মাউন্টেনকে আমরা ভাঁজ পর্বত বলেছি, ভঙ্গিল পর্বত বলেছি, ভাঁজ পর্বত মানে ফোল্ড মাউন্টেন হলেই দুটো ল্যান্ডের প্রেসার আসবেই এবং দুটো ল্যান্ডের কনভার্জিং মুভমেন্ট হবে, মুখোমুখি আসতে হবে। যেমন হিমালয় মাউন্টেন আমরা জানি যে হিমালয় মাউন্টেন তৈরি হয়েছিল ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট এবং ইউরেশিয়ান প্লেট, এই দুটো প্লেটের কনভার্জিং মুভমেন্টের ফলে। ঠিক একইভাবে আরাবলী মাউন্টেন তৈরি হয়েছে। এই যে আরাবলী মাউন্টেন, এই আরাবলী মাউন্টেন এখানেও আমরা দেখতে পাচ্ছি। এই আরাবলী মাউন্টেনের ওয়েস্টের দিকের একটি ল্যান্ড, তার নাম হলো বুন্দেলখন্ড ক্র্যাটন। এই বুন্দেলখন্ড ক্র্যাটন, আমি এখানে বি দিলাম, বুন্দেলখন্ড ক্র্যাটন, এবং এর ওয়েস্টের দিকে একটি ল্যান্ড, সেটা হলো মারোয়ার ক্র্যাটন। তাহলে এই ইস্টের দিকে বুন্দেলখন্ড আর ওয়েস্টের দিকে মারোয়ার ক্র্যাটন, এই দুটো ক্র্যাটন, এই দুটো প্ল্যাটু, এই দুটো হাইল্যান্ড এরা মুখোমুখি এসেছে। মুখোমুখি আসার ফলে আরাবলী একটা ফোল্ড মাউন্টেন তৈরি হয়েছে। তাহলে এটাও আমাদের পরীক্ষায় আসতে পারে, আসেও, বিভিন্ন পরীক্ষায় আমরা কোশ্চেন পেয়েছি। এইবার বিষয় হলো আরাবলীতে আমরা এই যে ফরেস্ট বায়োডাইভার্সিটি আমরা বলছি, তাহলে মানে আরাবলীতে নিশ্চয়ই গাছ রয়েছে। মাউন্টেন মানেই সেখানে আমরা ফরেস্ট দেখতে পাবো, ভেজিটেশন দেখতে পাবো। তো আরাবলীতে দেখি আমরা কি ভেজিটেশন পাচ্ছি। বেসিক্যালি এই যে আরাবলী মাউন্টেন, এই আরাবলী মাউন্টেনের ওয়েস্টার্ন সাইডে রয়েছে থর ডেজার্ট, আর থর ডেজার্ট থাকার জন্য তার হিট অনেক বেশি রয়েছে এবং সারা বছর অ্যাভারেজ হিট বেশি থাকে আর বৃষ্টি ভীষণ কম হয়। তার জন্য আরাবলীর ওয়েস্টার্ন পোর্শনে, এই ওয়েস্টার্ন পার্টেতে আমরা একটু কাঁটাযুক্ত ঝোপঝাড় বিশিষ্ট গাছ দেখতে পাবো। হ্যাঁ, এই কাঁটাযুক্ত ঝোপঝাড় বিশিষ্ট গুল্ম জাতীয় বৃক্ষের সমাবেশ দেখতে পাবো, যাকে আমরা জিওগ্রাফিক্যালি উষ্ণমণ্ডলীয় কাঁটাযুক্ত বনভূমি বা ট্রপিক্যাল থর্ন ফরেস্ট আমরা নাম দিই। তাহলে ওয়েস্টার্ন পোর্শনে আমরা কি দেখলাম? ট্রপিক্যাল থর্ন ফরেস্ট। কিন্তু ডিয়ার্স, আরাবলী কিন্তু ঠিক এইভাবে আমাদের কার্ভের মতো আরাবলী রয়েছে এবং সেই কার্ভ হওয়ার জন্য আরাবলী মাউন্টেনের সাইড দিয়ে একদম অ্যারাবিয়ান সি থেকে এইভাবে মনসুন উইন্ড আসতে থাকে। হ্যাঁ, মনসুন উইন্ড, মৌসুমী বায়ু, সেই মনসুন উইন্ড আসে, এসে এইভাবে নর্থ ইন্ডিয়ার দিকে চলে যায়। কিন্তু আরাবলীর ইস্টার্ন সাইড দিয়ে যখন যায়, আরাবলী কার্ভ হওয়ার জন্য ধাক্কা মেরে
অল্প বৃষ্টিপাতও এখানে হয়। সেই বৃষ্টিপাত অ্যাভারেজ প্রায় 200 সেন্টিমিটারের নিচে হয়, 100 থেকে 200 সেন্টিমিটারের মধ্যে বৃষ্টি হয়। তাই আরাবলি মাউন্টেনের ইস্টার্ন পার্টে আমাদের পশ্চিমবঙ্গের মতো অ্যাজ ওয়েল অ্যাজ সারা ভারতবর্ষের মতো আরাবলি মাউন্টেনের ইস্টার্ন পার্টে ডেসিডুয়াস বা পর্ণমোচী বৃক্ষের সমাবেশ দেখা যায়। কোন ডেসিডুয়াস? ভারতবর্ষে বেশি যে ডেসিডুয়াস আছে, অর্থাৎ ড্রাই ডেসিডুয়াস, শুষ্ক পর্ণমোচী বনভূমি দেখা যায়। তাই আরাবলির ইস্টার্ন পার্টে ড্রাই ডেসিডুয়াস, আরাবলির ওয়েস্টার্ন পার্টে থর্ন ফরেস্ট, এই দুই ধরনের ফরেস্টের সমাবেশ লক্ষ্য করা যায় এই আরাবলি মাউন্টেনে। ভেরি গুড। এরপরে যদি আমরা আরাবলি সম্পর্কে আরও জানি তাহলে আরও ইনফরমেশন আছে। আরাবলি কিন্তু বহু রিভারের সোর্স হিসাবেও কাজ করে। হ্যাঁ, এই যে আরাবলি মাউন্টেন, এই আরাবলি মাউন্টেনে কিন্তু আমরা যদি দেখি সেখানে শুধু বনভূমি নয়, সেখানে কিছু নদীও আছে। কি নদী আছে না, এই আরাবলি মাউন্টেন থেকে নেমে আসা যে নদী উল্লেখযোগ্য লুনি, যেটা একটা ইনল্যান্ড রিভার হিসাবে পরিচিত। এছাড়াও এই রাজস্থান, এই গুজরাটের ওপর দিয়ে প্রবাহিত বিখ্যাত নদী সবরমতী নদী, এই সবরমতী নদী রয়েছে, বানস নদী রয়েছে, এছাড়াও সাহিবি, সাখী, এই ধরনের রিভারগুলোও কিন্তু আরাবলি মাউন্টেন থেকে উৎপত্তি লাভ করেছে। তাহলে আরাবলি মাউন্টেন এটাও কিন্তু কিছু নদীর উৎপত্তি স্থল। এর সাথে সাথে আরাবলি মাউন্টেনে বহু মানুষ কিন্তু ঘুরতে যায়। আরাবলি মাউন্টেনে বহু মানুষ ঘুরতে যায় এই কারণে, কারণ আরাবলিতে বহু হিল স্টেশন আছে। তাদের মধ্যে একটা পপুলার হিল স্টেশন, সেটার নাম হলো, এইখানেই রয়েছে মাউন্ট আবু। এবং এই মাউন্ট আবুতে একটি বিখ্যাত জৈন টেম্পল রয়েছে, আমরা প্রত্যেকেই সেটা জানি, সেটা হচ্ছে দিলওয়ারা জৈন টেম্পল, বিখ্যাত। তাহলে আরাবলি সম্পর্কে আমরা এখানে যে জিনিসগুলো জানলাম, এখানে কি ফরেস্ট রয়েছে, কোন সময়ে এটা তৈরি, তার অ্যাভারেজ হাইট কি, তার অ্যাভারেজ লেন্থ কি, তার উইড কি, কি ধরনের বনভূমি রয়েছে, কোন নদীগুলো উৎপত্তি লাভ করেছে, ভারতবর্ষের কোন ডাইরেকশনে আরাবলি মাউন্টেন রয়েছে এবং তার হাইয়েস্ট পিক, তার সাথে সাথে আরাবলি মাউন্টেনের হাইয়েস্ট এবং পপুলার হিল স্টেশন। তো এটা আরাবলি সম্পর্কে একটা কনসেপ্ট আমরা পেলাম। এইবার কেন আরাবলি আমাদের কাছে গুরুত্বপূর্ণ, কেন আরাবলিতে বিভিন্ন ধরনের ইনলিগ্যাল অ্যাক্টিভিটিসগুলো জড়িত আছে, সেটা একটু আমরা আইডিয়া করি, সেটা একটু দেখি। আচ্ছা, নেক্সট দেখো, আমরা যেটা দেখব সেটা হলো ইকোলজিক্যাল ইম্পর্টেন্স। আরাবলির ইকোলজিক্যাল কি ইম্পর্টেন্স আছে যার জন্য এত গুরুত্বপূর্ণ। প্রথমেই আমরা দেখি যে মরুভূমি প্রতিরোধক। হ্যাঁ, আমরা যদি এখানে দেখি না, মরুভূমি প্রতিরোধক, ডেজার্ট ব্যারিয়ার, আরাবলি মাউন্টেন। ডেজার্ট ব্যারিয়ার কি? হ্যাঁ, আমরা যদি এখানে দেখি যে এই যে আরাবলি মাউন্টেন, এই আরাবলি মাউন্টেনের ওয়েস্টার্ন পোর্শনে রয়েছে ভারতবর্ষের বিখ্যাত ডেজার্ট থর ডেজার্ট। এই থর ডেজার্টের ওপর দিয়ে আমরা জানি ডেজার্টে নো সেটেলমেন্ট, নো প্লান্টস, শুধু বালি আর বালিয়ারি। এইবার এই ডেজার্টের ওপর দিয়ে হাই স্পিডে উইন্ড ব্লো করে, সেই উইন্ড কিন্তু ওই ডেজার্টের স্যান্ডকে নিয়ে যেতে থাকে। এই আরাবলি মাউন্টেন যদি না থাকতো তাহলে ক্রমাগত এইভাবে স্যান্ড নিয়ে গিয়ে আরাবলি মাউন্টেনের ইস্টার্ন পোর্শন, অর্থাৎ রাজস্থানের ইস্টার্ন পোর্শন, তার সাথে সাথে মধ্যপ্রদেশের কিছু অংশ, তার সাথে সাথে উত্তরপ্রদেশ ওয়েস্ট পোর্শন, তার সাথে সাথে দিল্লি, হরিয়ানা, এগুলোতে পুরোপুরি ডেজার্ট হয়ে যেত। ধীরে 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 বালি উড়তে 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 ওই জায়গাগুলোকে ডেজার্টে পরিণত করে দিত। এছাড়াও আরাবলি মাউন্টেন যদি না থাকে তাহলে এই ডেজার্টগুলো, এই ডেজার্টের যে স্যান্ড, সেই স্যান্ড ধীরে 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 উড়তে 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 হিমালয় পর্যন্ত চলে যেত এবং সেই হিমালয়ে থাকা গ্লেশিয়ারের ওপরে জমতো। গ্লেশিয়ারগুলো খুব তাড়াতাড়ি ডিজলভ হয়ে যেত, নদীগুলো শুকিয়ে যেত, বিরাট একটা পরিবর্তন হতে পারত, যেটা আরাবলি মাউন্টেন আমাদের কিন্তু বাধা দেয়। তাই সর্বোপরি আরাবলি মাউন্টেনের গুরুত্ব হলো এই ডেজার্টটাকে বাড়তে বাধা দেয়। এরপরে কি গুরুত্ব? এরপরে হলো জলবায়ু নিয়ন্ত্রণ। হ্যাঁ, আরাবলি মাউন্টেন
শুধু আরাবলী মাউন্টেন নয়, পৃথিবীর প্রতিটা মাউন্টেন জলবায়ুর ভীষণ গুরুত্বপূর্ণ রোল প্লে করে। যেমন আমাদের ইন্ডিয়ার নর্থে হিমালয় মাউন্টেন থাকার জন্য আমরা দেখি যে যত এই জুন থেকে সেপ্টেম্বর মাসে মনসুন উইন্ড আসে সে কিন্তু বাধা পায় এই হিমালয় মাউন্টেনে। ঠিক একইভাবে মনসুন উইন্ড একটা ভাইটাল রোল প্লে করে। এই মনসুন উইন্ড যখন আরাবলী দিয়ে পাস করে, এই মনসুন উইন্ড যখন আরাবলী দিয়ে পাস করে, এইভাবে আরাবলী দিয়ে আরব সাগর থেকে পাস করে নর্থ ইন্ডিয়ায় হিমালয়ে গিয়ে ধাক্কা মারে, নর্থ ইন্ডিয়ায় বৃষ্টি হয়। এবং ঠিক একইভাবে আরাবলীর ইস্টার্ন পোর্শন দিয়ে যখন পাস করে, আরাবলীতে সামান্য ফ্রিকশন হয়, ঘর্ষণ হয়, তাতে আরাবলীর ইস্টার্ন পোর্শনের অংশগুলো বৃষ্টি পায়, অর্থাৎ ইস্ট রাজস্থান, মধ্যপ্রদেশ সে কিন্তু বৃষ্টি পায়। তার সাথে সাথে ওয়াটার ভ্যাপার নিয়ে গিয়ে হিমালয়ে ধাক্কা মেরে হিমালয়েও বৃষ্টি দেয়। তাহলে আরাবলী কিন্তু আমাদের ভারতীয় জলবায়ুতে মনসুন উইন্ডের যে গুরুত্ব, সেই গুরুত্বটা যথেষ্ট ভালোভাবে বহন করে চলে। নর্থ ওয়েস্ট ইন্ডিয়াতে এই আরাবলী মাউন্টেন সে কিন্তু সেইভাবে আমাদের এই মনসুন উইন্ডকে বাধা না দিয়ে ইন্ডিয়ার নর্থে যেতে বাধ্য করে। এই জলবায়ুর গুরুত্ব তো অবশ্যই আছে, তার সাথে সাথে জলসম্পদ। হ্যাঁ, এই যে আরাবলী মাউন্টেন, এই আরাবলী মাউন্টেনে কিন্তু বহু ছোট 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 বড় মাঝারি বিভিন্ন ধরনের লেকস দেখতে পাবো, যে লেকসগুলোতে মনসুনের সময় বৃষ্টির জলে ভরে যায় এবং ভরে যাওয়ার ফলে সেই জলটা ধীরে 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 চোয়ানো প্রক্রিয়ায় লিচিং প্রসেসে গ্রাউন্ড ওয়াটার হিসাবে আরাবলী এবং ভারতবর্ষের এই ওয়েস্টার্ন পোর্শনে জলের যে শর্টেজ সেটা কমিয়ে দেয়, ওয়াটার রিসোর্স হিসাবে কাজ করে। এছাড়াও এই আরাবলী মাউন্টেন থেকে তৈরি হওয়া নদীগুলো বর্ষার জলে পুষ্ট হয়ে সারা বছর জলের ভাণ্ডারটা ঠিকঠাকভাবে রাখে। তাহলে আরাবলী জলসম্পদ ওয়াটার রিসোর্সটাকেও কন্ট্রোল করে। এরপরে ইকোলজিক্যাল ইম্পর্টেন্স হলো জীববৈচিত্র্য। আমি একটু আগেই তোমাদের বললাম যে আরাবলী মাউন্টেনের ওয়েস্টার্ন পোর্শনে রয়েছে থর্ন ফরেস্ট এবং ইস্টার্ন পোর্শনে রয়েছে ট্রপিক্যাল ড্রাই ডেসিডুয়াস ফরেস্ট। ফলে এই যে বনভূমি সেখানের বায়োডাইভার্সিটিটাকে রক্ষা করছে। এই বনভূমিকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের প্রাণী প্রজাতি, উদ্ভিদ প্রজাতির সমাবেশ এখানে লক্ষ্য করা যায়। তাহলে এখানকার বায়োডাইভার্সিটিকেও রক্ষা করে চলেছে আরাবলী। আরাবলীর মধ্যে একটা উল্লেখযোগ্য টাইগার রিজার্ভও রয়েছে, যেটাকে বলা হয় সারিস্কা টাইগার রিজার্ভ। এই সারিস্কা টাইগার রিজার্ভ আমরা পড়েছি, পরীক্ষায়ও ভীষণভাবে এসে থাকে, আরাবলী বায়োডাইভার্সিটির ওপরেই গড়ে উঠেছে। এছাড়াও আরাবলী আরও একটা কাজ করে, সেটা হলো দূষণ প্রতিরোধ করে। দূষণ প্রতিরোধ বলতে, হ্যাঁ, এই ডেজার্ট থেকে যে হাই স্পিডে উইন্ড ব্লো করে, সেই উইন্ডের সঙ্গে প্রচুর পরিমাণে বালি থাকে। সেই বালি কিন্তু একে অপরের সঙ্গে ধাক্কা মেরে ডাস্টে পরিণত হয়ে যায়, ফ্রিকশন হয়ে এই ডাস্ট কিন্তু কন্টিনিউয়াস প্রসেসে আরাবলী মাউন্টেন শুধু নয়, আরাবলীর আশেপাশের অঞ্চলে, যদি আরাবলী মাউন্টেন না থাকতো তাহলে আশেপাশের অঞ্চলের এয়ার কোয়ালিটি একদমই খারাপ করে তুলতো। দিল্লিতে যে এয়ার কোয়ালিটি রয়েছে আরও খারাপ হতো। শুধু দিল্লি নয়, দিল্লি, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, গুজরাট ইত্যাদি অঞ্চলে পুরোপুরি ডাস্টে পরিণত হয়ে যেত, এয়ার কোয়ালিটি আরও বেশি খারাপ হতো। তাহলে সেই এয়ার কোয়ালিটি যাতে না খারাপ হয়, দূষণ যাতে প্রতিরোধ করা যায়, সেটার ক্ষেত্রে আরাবলী কিন্তু ন্যাচারালি একটা ব্যারিয়ার হিসাবে কাজ করে। তাহলে আরাবলী এতগুলো ইকোলজিক্যাল ইম্পর্টেন্স নিয়ে আমাদের জন্য দাঁড়িয়ে রয়েছে, আমাদের আশীর্বাদ স্বরূপ। নেক্সট আমরা দেখতে পাচ্ছি এইবার আরাবলীর দিকে কেন এত সবার নজর, কেন বেশি বেশি আরাবলীতে ইনলিগাল অ্যাক্টিভিটিস হচ্ছে। অবশ্যই সেখানে কিছু নিশ্চয়ই পাওয়া যায়। হ্যাঁ, পাওয়া যায়। কি পাওয়া যায়? কিছু মূল্যবান রক্স পাওয়া যায়। আরাবলীতে আমরা প্রায় পৃথিবীর 3 ধরনের যে রক্স, সেডিমেন্টারি, ইগনিয়াস অ্যান্ড মেটামরফিক, অর্থাৎ পাললিক শিলা। আরাবলীর মধ্যে আমরা পাললিক শিলা হিসাবে স্যান্ডস্টোন, লাইমস্টোন পেয়ে থাকি, মূল্যবান বেলে পাথর, চুনা পাথর পেয়ে থাকি। তার সাথে সাথে কি পাই? ইগনিয়াস রক, গ্রানাইট, আগ্নেয়শিলা, গ্রানাইট পেয়ে থাকি। তার সাথে সাথে কি পাই? কিছু রূপান্তরিত শিলা, মার্বেল, নিস, সিস্ট অ্যান্ড কোয়ার্টজাইট, এই ধরনের আমরা মূল্যবান রক্সগুলো পেয়ে থাকি।
এই রক্সের সাথে সাথে কিন্তু আমরা আরাবলি থেকে পেয়ে থাকি বিভিন্ন মিনারেলসের মধ্যে যেমন তামা, আমরা ক্ষেত্রী মাইন নাম শুনেছি, তামার জন্য বিখ্যাত, কপারের জন্য। তামার সাথে সাথে দস্তা, টিন, রূপা, এছাড়াও কিছু মিনারেলস আমরা বিখ্যাত মার্বেল, বিল্ডিং মেটেরিয়ালস হিসাবে মার্বেল, মাকরানা মাইন, ভিক্টোরিয়া, তাজমহল, এগুলো যে তৈরি হয়েছে যে মার্বেলে, সেটা মাকরানা মাইন থেকে, এটা আরাবলির মার্বেল। গ্রানাইট, বেলে পাথর ইত্যাদি পেয়ে থাকি। এছাড়াও আমরা পেয়ে থাকি অভ্র, মাইকা, জিপসাম, ট্যাল্ক। এছাড়াও আমরা মূল্যবান সোনা, টাংস্টেন, টিন, গ্রাফাইট, নিকেল, লিথিয়াম। এছাড়াও আমরা অ্যাটমিক মিনারেল গুরুত্বপূর্ণ, সেটা আমরা ইউরেনিয়াম, থোরিয়াম পেয়ে থাকি। এইভাবে আমরা মাইনিং করে এইভাবে মিনারেলসগুলো আমরা কালেক্ট করছি। বিষয় হলো আরাবলি একটা প্রোটেক্টেড এরিয়া। আরাবলির মধ্যে আমরা হয়তো এই মাইনিংগুলো করছি না, তার আশেপাশের অঞ্চলে আমরা মাইনিং করার পারমিশন পেয়েছি, কিন্তু তা সত্ত্বেও বিভিন্ন ইনলিগাল ওয়েতে আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালিস্টরা চোরাই পথে, বিভিন্ন মাফিয়ারা চোরাই পথে আরাবলি মাউন্টেনের ভেতরে গিয়ে আরাবলি মাউন্টেনের মধ্য থেকে আমাদের এই সমস্ত মূল্যবান রক্স, মিনারেলস ইত্যাদি কিন্তু কালেক্ট করছে। এইবার আমরা দেখব যে আরাবলি কি কি থ্রেট পাচ্ছে, কেন সত্যি আরাবলিকে প্রোটেক্ট করা উচিত। আরাবলির কনজারভেশন এবং চ্যালেঞ্জেসের মধ্যে যে থ্রেটটা পাচ্ছে, যে আরাবলি মাউন্টেন প্রোটেক্টেড এরিয়া হলেও সেখানে আমরা হয়তো মাইনিং করতে পারি না, সেখানে আমরা আরবান সেন্টার তৈরি করতে পারি না, কনস্ট্রাকশন করতে পারি না, কিন্তু তার আশেপাশের অঞ্চলকে লিজ নিয়ে ইনলিগাল ওয়েতে বিভিন্ন মাফিয়া, বিভিন্ন কোম্পানি ইনলিগাল ওয়েতে আরাবলি মাউন্টেনে খনন করে চলেছে, মিনারেলসগুলো কালেক্ট করে চলেছে। এবং তার সাথে সাথে আরাবলির আউটসাইডে যে সমস্ত শহরগুলো রয়েছে, সেই শহরগুলো সাইজে বাড়তে থাকছে, আরাবলিকে ছুঁয়ে ফেলছে। ফলে এই মুহূর্তে আরাবলি মাউন্টেনের প্রায় 16,000 স্কোয়ার কিলোমিটার এরিয়াতে ফরেস্ট নষ্ট হয়ে গেছে। এইভাবে যদি আরাবলিতে খনন কার্য করা হয়, তাহলে আরাবলি খুব জোর হলে 2060 সালের মধ্যে আরাবলি মাউন্টেনকে আর খুঁজে পাওয়া যাবে না, আরাবলি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা এই ধরনের হুমকিগুলো পাই। তাই আরাবলিকে আইনি সুরক্ষা দেওয়ার জন্য বিভিন্ন জেলা কোর্ট, বিভিন্ন সাব ডিভিশনাল কোর্ট, বিভিন্ন হাইকোর্ট, এই সমস্ত রাজ্যের হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে আমরা আরাবলিকে একটা প্রোটেক্টেড এরিয়া হিসাবে ডিক্লেয়ার করেছি এবং তাতে প্রোটেক্ট করছি। কিন্তু সেই প্রোটেকশন দেওয়া সত্ত্বেও আরাবলি মাউন্টেনের আউটসাইডে লিজ নিয়ে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের বিভিন্ন ইনলিগ্যাল অ্যাক্টিভিটিস বেড়েই চলেছে। তাই সেখান থেকেই বিতর্ক তৈরি, সেখান থেকেই স্বতঃপ্রণোদিতভাবে বিভিন্ন দিক থেকে মামলা গিয়ে পৌঁছায় সুপ্রিম কোর্টে, এবং সেই সুপ্রিম কোর্ট সে একটা অবশ্যই কমিটি তৈরি করে দিয়ে যায় এবং সেই কমিটির তত্ত্বাবধানে সুন্দরভাবে আরাবলিকে পুনরায় আবার এই কমিটির মাধ্যমে আবার আরাবলিকে রিসার্চ করা হয়, বা সেই কমিটির মাধ্যমে আরাবলিকে আরও ভালো করে প্রোটেক্ট করার জন্য ইনভেস্টিগেশন হয়। সেই ইনভেস্টিগেশন কি হয় সেটা আমরা একটু পরেই দেখতে পাবো। কিন্তু এর মধ্যে ভারত সরকার সে একটা পদক্ষেপ নিয়েছে। কি নিয়েছে ভারত সরকার? দেখি তো একটু ভারত সরকার কি নিয়েছে। গ্রেট গ্রিন ওয়াল অফ আফ্রিকা। গ্রেট গ্রিন ওয়াল অফ আফ্রিকা এটা কি? হ্যাঁ, এটা হলো আমাদের আফ্রিকার ডেজার্ট। এই যে আফ্রিকার ডেজার্ট, সেটা হলো সাহারা ডেজার্ট, যেটা পৃথিবীর মধ্যে সবচাইতে বৃহত্তম হট ডেজার্ট। এই সাহারা ডেজার্ট ধীরে 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 আফ্রিকার সাউথ পোর্শনের দিকে বাড়ছে। তাহলে ডেজার্টকে কে রক্ষা করতে পারে বা চেক করতে পারে বা ডেজার্টকে এক্সপেন্ড হতে বাধা দিতে পারে কে? হ্যাঁ, গাছ। তাই আফ্রিকার বিভিন্ন কান্ট্রি একসঙ্গে মিলে প্রায় 8,000 কিলোমিটার ও 8 কিলোমিটার প্রস্থ, মানে 8,000 কিলোমিটার লম্বা আর 8 কিলোমিটার প্রস্থের একটা বিরাট বড় বনভূমি তৈরি করছে। আর্টিফিশিয়াল ম্যানমেড
পৃথিবীর মধ্যে সবচাইতে বৃহত্তম এবং দীর্ঘতম ম্যানমেড ফরেস্ট তৈরি করছে। সেটা শুরু হচ্ছে জিবুতি বলে আফ্রিকার ইস্টে একটা কান্ট্রি থেকে একদম আফ্রিকার ওয়েস্টে সেনেগাল পর্যন্ত। জিবুতি থেকে একদম সেনেগাল পর্যন্ত 2007 সালের এই প্রজেক্টের মাধ্যমে আফ্রিকার এই সাহারা ডেজার্টটা যাতে না বাড়তে পারে তাতে একটা ওয়াল দেয়া হচ্ছে ফরেস্টের মাধ্যমে। এটাকেই বলা হচ্ছে গ্রেট গ্রিন ওয়াল অফ আফ্রিকা। এই কনসেপ্টটা নিয়ে ভারত সরকার 2023-এর 25শে মার্চ ভারত সরকারের অধীনে ইউনিয়ন মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ এই দপ্তর দায়িত্ব নিয়ে ভারত সরকারের অধীনে আরাবলি যাতে কালের নিয়মে যখন ধ্বংস হয়ে যাবে বা আরাবলির কোনো ক্ষতি হবে, যাতে ডেজার্টটা না বাড়তে পারে, তার জন্য আরাবলির ইস্টার্ন পোর্শনে পোরবন্দর থেকে একদম হরিয়ানার পানিপথ পর্যন্ত একটা গ্রিন ওয়াল এই রকম ফরেস্টের ব্যারিয়ার তৈরি করছে। সেই যে ফরেস্টের ব্যারিয়ার প্রায় 1400 কিলোমিটার তার লেন্থ হবে এবং 5 কিলোমিটার তার উইড হবে। এই যে প্রজেক্ট, এই প্রজেক্টটার নাম দেওয়া হয়েছে আরাবলি গ্রিন ওয়াল প্রজেক্ট। এই আরাবলি গ্রিন ওয়াল প্রজেক্টটা বিখ্যাত প্রজেক্ট, পোরবন্দর থেকে একদম পানিপথ পর্যন্ত করা হচ্ছে। এবং এই প্রজেক্টটা কমপ্লিট হয়ে গেলে তাহলে যেমন আমাদের ভারতবর্ষের বনভূমির পরিমাণ বাড়বে, তেমন আরাবলি মাউন্টেন যদি কোনো কারণবশত নাও থাকে তাহলেও আমরা ডেজার্টটাকে আর বাড়তে দেব না। এটাই হলো ভারতবর্ষের সবচাইতে বৃহত্তম ম্যানমেড ফরেস্ট এবং দীর্ঘতম ম্যানমেড ফরেস্ট। তো সেটাও আমাদের করা হয়েছে, এটা তো আমরা করেইছি। তবুও কিন্তু বিতর্ক থেমে থাকেনি। বিতর্ক কি না, বিতর্ক সুপ্রিম কোর্টে যখন এই আরাবলির প্রোটেকশন নিয়ে মামলাটা যায়, তাই সুপ্রিম কোর্ট একটা ভার্ডিক্ট দেয় 20 নভেম্বর 3জন বিচারপতি মিলে ডিভিশন বেঞ্চে তারা একটা ভার্ডিক্ট দেয়। কিন্তু সেই ভার্ডিক্টের পেছনে আমাদের অবশ্যই রয়েছে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। এদের যে রিসার্চ করে ডেটা পাওয়া গেছে, সেই ডেটার ওপর ভিত্তি করে সুপ্রিম কোর্ট এটা বলে 100 মিটার হাইট, অর্থাৎ আরাবলি মাউন্টেনের 100 মিটার এবং 100 মিটারের অধিক উচ্চতাযুক্ত স্থানকে পুনরায় আমরা খুব ভালোভাবে প্রোটেক্ট করব। কিন্তু তার নিচের হাইট কি হবে, কেমন হবে, তার সম্পর্কে পরবর্তী ভার্ডিক্টটা দেবে নতুন একটা কমিটি তৈরি করে। আবারও আরাবলিকে অবশ্যই ভালোভাবে রিসার্চ করে ভালোভাবে রেকটিফাই করে পরবর্তী ভার্ডিক্ট আসবে। সেই মর্মে 2025 ডিসেম্বর পরবর্তী শুনানি আসবে। এই চিন্তাভাবনার উপর ডিপেন্ড করে সুপ্রিম কোর্ট 100 মিটার মানে 100 মিটার উচ্চতা বিশিষ্ট স্থানকে প্রোটেক্টেড এরিয়ার মধ্যে রাখার পরিকল্পনা করে। কিন্তু সেটা কোনো ফাইনাল ডিসিশন ছিল না সুপ্রিম কোর্টের। এই যে 100 মিটার হাইট এবং 100 মিটারের উচ্চতা সম্পন্ন হাইট যুক্ত অঞ্চলকে আরাবলির অংশ হিসাবে ধরা হবে এবং সেটাকে প্রোটেক্ট করা হবে, এই ভাবনা চিন্তার ওপর ডিপেন্ড করে বিভিন্ন আবহাওয়াবিদ, পরিবেশ প্রেমী সাধারণ মানুষের মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়। তাহলে কি 100 মিটারের নিচের অংশগুলোকে প্রোটেক্টেড এরিয়া হিসাবে ধরা হবে না? যদি না ধরা হয় তাহলে আরাবলির তো 90% 100 মিটারের নিচে উচ্চতা বিশিষ্ট স্থান, তাহলে সেইগুলো তাহলে কি ওই ইনলিগাল ওয়েতে যে সমস্ত কনস্ট্রাকশন কোম্পানি এবং খননকারী শিল্পপতিরা তারা খনন কার্য চালিয়ে চলেছে এবং ইনলিগাল ওয়েতে মাফিয়াগুলো কাজ করে চলেছে, তাহলে তাদের অ্যাক্টিভিটি বেড়ে যাবে। অচিরেই আরাবলি মাউন্টেন ধ্বংস হয়ে যাবে, তার সাথে সাথে বিরাট বনভূমি ধ্বংস হয়ে যাবে, তার সাথে সাথে উত্তর ভারতের টোটাল জিওগ্রাফি, উত্তর ভারতের টোটাল বায়োডাইভার্সিটি, উত্তর ভারতের টোটাল ক্লাইমেট পরিবর্তন হয়ে যেতে পারে। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষের মধ্যে, পরিবেশ প্রেমীদের মধ্যে একটা ব্যাপক আলোড়ন পড়ে এবং একটা ব্যাপক আন্দোলনও তৈরি হয়। এরপরে কি হয় না, এরপরে সুপ্রিম কোর্ট পুনরায় যখন 2025 ডিসেম্বর
সুপ্রিম কোর্ট আবার শুনানিতে বসে এবং বসার সাথে সাথে ইমিডিয়েট সুপ্রিম কোর্ট 100 মিটার এই যে ভার্ডিক্টটা দেওয়া হয়েছিল এটার ওপরে স্থগিতাদেশ দেওয়া হয়, দিয়ে একটা নতুন কমিটি তৈরি করে এবং ইমিডিয়েট সুপ্রিম কোর্ট বলে আরাবলী মাউন্টেনের যে প্রোটেক্টেড এরিয়া সেই প্রোটেক্টেড এরিয়া যেমন ছিল তেমনই থাকবে। আরাবলী মাউন্টেনের এই প্রোটেক্টেড এরিয়ার মধ্যে কেউ কোনো খনন কার্য করতে পারবে না, স্ট্রিক্টলি প্রহিবিটেড, এবং তার বাইরের অঞ্চলেও যে খনন কার্য চলছিল সেগুলোকেও আপাতত স্টপ করতে হবে এবং নূতন করে কোনো খনন শিল্পের আমরা অগ্রগতি যেন না দেখি, নূতন করে লিজ না দেওয়া হয়। আমরা একটা টিম তৈরি করে দিচ্ছি, আবারও আরাবলীকে ভালোভাবে সার্ভে করবে, রিসার্চ করবে, করার পর তারপরে তারা সেই রিসার্চ পেপার বা তারা যে রিপোর্টটা পাবে সেই রিপোর্টটা সুপ্রিম কোর্টে জমা দেবে। সুপ্রিম কোর্টের বিচারপতিরা পরবর্তী সময়ে সেটা দেখার পর 21 জানুয়ারি 2026 এই 21 জানুয়ারিতে তারা আবার একটা ফাইনাল রায় দেবে। তার আগে পর্যন্ত আরাবলী সম্পূর্ণভাবে প্রোটেক্টেড। তার আগে পর্যন্ত অর্থাৎ এখনো পর্যন্ত আরাবলীর মধ্যে কোনো খনন কার্য করা যাবে না, লিজ যা দেয়া তাদের আর রিনিউ করা যাবে না এবং যেমন প্রোটেক্টেড এরিয়া ছিল তেমন প্রোটেক্টেড এরিয়া থাকবে এবং স্ট্রিক্টলি সেটাকে ফলো আপ করা হবে। দেখা যাক, আমরা সবাই তাকিয়ে আছি, অবশ্যই পজিটিভ কোনো না কোনো ফিডব্যাক আসবে এবং আরাবলীর যে ভার্ডিক্ট সেই আরাবলীকে রক্ষা করার জন্য মাননীয় এবং আমাদের অনারেবল সুপ্রিম কোর্ট অবশ্যই যথাযথ পজিটিভ রিপোর্ট বা পজিটিভ ভার্ডিক্ট অবশ্যই দেবে। তাই আমরা আরাবলী নিয়ে আশাবাদী, আরাবলী থেকেছে, থাকছে, থাকবে, এটা আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। তাই তোমাদের সঙ্গে আরাবলী নিয়ে একটা বার্নিং ইস্যু নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমাদের অনেক কাজে লাগবে, উপকারে লাগবে আপকামিং বিভিন্ন পরীক্ষার জন্য এবং আরাবলী সম্পর্কে একটা সলিড নলেজ পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেকেই ভালো থেকো। টাটা, গুড ডে।